পরিচালনা করছে আমাদের প্রধান নারায়ণপুর অঞ্চলের আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই শামসুদ্দিন খোকন। এবং এখানে আমি সত্যি অভিভূত, আমি কোনোদিন এরকম ভাবে রফিক ভাইয়ের বক্তব্য শুনিনি। মানে আমি তো দেখছি এখন রফিক ভাইকে মঞ্চে বক্তব্য রাখতে হবে, বড় বড় মঞ্চে। রফিক ভাই যে ভালো বক্তব্য রাখে আমি এখানে বুঝলাম। রফিক ভাইয়ের বক্তব্য শুনলাম, আলামিনের বক্তব্য প্রথমে শুনলাম, আলামিনও ভালো বলে, তরুণ ছেলে, পঞ্চায়েত সদস্য হয়েছে, আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদ ওর সঙ্গে ছিল, নিশ্চিতভাবে পঞ্চায়েত মেম্বার। এবং আমার মকসেদ ভাই আমার প্রিয় নেতা এখানে বক্তব্য রেখেছেন, এবং বুথের সভাপতি আব্দুল চাচা থেকে শুরু করে এখানে আমার পাশে বুথের মেম্বার আমার অত্যন্ত প্রিয় গোপাল সহ বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা আছেন, মায়েরা আছেন, দিদিরা আছেন, বোনেরা আছেন, এবং সমবয়স্ক ভাই ও বন্ধুরা আছেন। এবং আমার অত্যন্ত প্রিয় ভাই, আমি সব জায়গায় মিটিংয়ে যাকে দেখি, খয়রুল, আমাদের রফিক ভাইয়ের ছোট ভাই খয়রুল, ও খুব ভালো সব জায়গায়, আজকে অনেক পরিশ্রম করেছে এই মিটিংয়ে, ওকে আমি আলাদা করে ধন্যবাদ জানাই। এবং আপনারা সকলে, প্রচন্ড গরম, তার মাঝখানে যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমি তো এতদিন শুনছিলাম যে পদ্মপুকুর এই দক্ষিণ বুথে মনে হয় সংগঠন ভালো নেই, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে না, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আকর্ষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের যে আকর্ষণ এখানে রয়েছে, শুধুমাত্র একটু মাঝখানে 3 বছর আগে একটু আবেগ, একটু ফুরফুরা শরীফের প্রতি ইজ্জত সম্মান, আমরা যারা মুসলমান সমাজ ভাঙড়ে বাস করি, আমরা ম্যাক্সিমামটাই মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার 5 হুজুর পীর কেবলা, তার যে 5 নক্ষত্র সন্তান 5 হুজুর পীর কেবলা এবং ভাই সাহেব হুজুরদের অনেকেই আমরা এখানে বায়াত বা তাদের হাতে মুরিদ আরো হয়ে আছি। আমরা সিলসিলার মানুষ। তো আমরা যখন দেখলাম যে একজন পীর সাহেব, ভাই সাহেব হুজুর, ভাইজান, তিনি এসে বলছেন, আমরা তো হুজুরের কাছে যেতাম দোয়া চাইতে, হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, হুজুর আমার আব্বা মার জন্য দোয়া করবেন, আমরা তো এইসব বলতাম। যখন হুজুর আপনার কাছে এসে চাইলো, তখন আপনারা কিন্তু ভাঙড়ের মানুষ, পদ্মপুকুরের মানুষ, আপনারা 2 হাত ভরে দিলেন, হুজুরকে ভোট দিলেন। সেই হুজুর কি, কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি যে মিথ্যা দিয়ে তিনি শুরু করেছেন। 1 নম্বর মিথ্যা, তিনি বলেছেন দাদা হুজুর পীর কেবলা 44টা আসনে প্রার্থী দিয়েছিল, রাজনীতি করেছিল, আমিও রাজনীতি করব। কত বড় মিথ্যা দিয়ে শুরু করলেন। অথচ আমি একদম বইপত্র ঘাটাঘাটি করে দেখলাম 1939 সালে দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন। দেশ স্বাধীন হয়েছে, ভারতবর্ষ ইংরেজদের থেকে স্বাধীন হয়েছে 1947 সালে। 8 বছর পরে দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের 8 বছর পরে আমার ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর 1952 সাল থেকে প্রথম নির্বাচন শুরু হয়েছে, লোকসভা এবং বিধানসভা। তারপরে 1978 সালে পঞ্চায়েত ভোট শুরু হয়েছে, 73 সালে প্রথম পঞ্চায়েত আইন তৈরি হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে মিথ্যা দিয়ে তিনি শুরু করলেন এবং মুজাদ্দেদে জামান দাদা হুজুরের নাম করে ভোট চাইলেন। তাই ভাঙড়ের মানুষ, পদ্মপুকুরের মানুষ তাকে জেতালো। কিন্তু উন্নয়ন করার বিষয়, আমার রফিক ভাই 5 বছর আগে থেকে রাজনীতি করছে, তার আগে থেকেও করছে, মেম্বার ছিল 5 বছর। উনি তো এই 3 বছর আগে রাজনীতিতে এলেন। ওনার থেকে রফিক ভাই ভালো জানেন রাস্তা কি করে করতে হবে। এই আলামিনা অনেকদিন ধরে পার্টিতে করছে, ওরা জানে। খোকন 5 বছর মেম্বার ছিল, 5 বছর প্রধান, ও আরো বেশি জানে কি করে রাস্তা করতে হবে, কাজ করতে হবে। উনি হুজুর, উনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারবেন, গজল গাইতে পারবেন, 2-4টে হাদিস বলতে পারবেন। এই কাজ ওনার নয়। উনি আসলেন, ভোট চাইলেন, বললেন ভাঙড়ের মানুষের হাতে আমি পেন, আমি খাতা, আমি বই, আমি কলম তুলে দেবো। তার পরিবর্তে উনি ওপারে লড়াই লাগালেন, বোম বন্দুকের লড়াই। 11 তারিখ রাত্রেবেলা
যে অসম্ভব লড়াই পঞ্চায়েত নির্বাচনে হলো, ভাঙড়ে শান্তির জায়গায় অশান্তি তৈরি হলো। তাই আমি আপনাদেরকে বলি যে এই 3 বছরে উনি টাকা পেয়েছেন 3×7=21, 2,10,00,000 টাকা। রফিক ভাই বলেছিল আক্ষেপ করে, এই পদ্মপুকুরের মানুষ তো ওনাকে এত ভোট দিয়েছেন, এত ভোটে জিতিয়েছেন, কিন্তু উনি 2 টাকা 10 পয়সার কাজ এই গ্রামে করেনি, কারণ উনি কাজ করতে জানেন না। 2,10,00,000 টাকা উনি কোথায় কাজ করেছেন, উনি আগে এখানে যে হিসাবটা সাবমিট করুক, সে কথা বলবে না, শুধু বলবে যে আমাদেরকে ভোট দাও, খাম চিহ্নে ভোট দাও, আর আমরা অমুক করবো তমুক করবো। ওনাকে যে 3 বছর সুযোগ দিলেন, এমএলএ করলেন, উনি মাসে 81,000 টাকা করে বেতন পায়, 3 বছর হয়ে গেছে। তাহলে বছরে 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 উনি 80,000 টাকা করে যদি হয়, তাহলে এক বছরে কত হয়? 9,60,000 টাকা করে উনি বছরে পেয়েছেন, ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে বলে। 3 বছরে 30 লক্ষ টাকা পাওয়া হয়ে গেছে ওনার, ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দিয়েছে। তাই ভাঙড়ের মানুষের কটা পেন, কটা খাতা, কটা কলম কিনে দিয়েছে উনি? দেননি। শুধুমাত্র ধর্মের নামে ভোট দেবে, ভাঙড়ের মানুষ বোকা নয়। সমস্ত জায়গায় কিন্তু এর বিদ্রোহ শুরু হয়ে গেছে, আইএসএফ থেকে দলে দলে তৃণমূলে চলে আসছে। এখনো এখানে কজন আইএসএফ বন্ধুরা শুনছেন কিনা আমি জানি না, যে প্রশ্নগুলো করছি এখানে এসে দয়া করে উত্তর দিলে আমি খুশি হব, এবং এখানে মাইক কাটিয়ে উত্তর দেবেন গ্রামবাসীর কাছে যে এইটা আমরা দিয়েছি আর এইটা আমরা করেছি, এই কথাটা বলুক। আমরা যে প্রশ্নগুলো করছি তার উত্তর দিয়ে যেতে হবে। আজকে আর একটা কথা আপনাদেরকে বলি, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 11 সালে যখন ক্ষমতায় এলেন, তখন তিনি সর্বপ্রথম তিনি ভাবলেন কি হবে, যে এই ধরনের যে বাচ্চারা আজকে ম্যাক্সিমাম, আমরা এখানে যারা আছি বয়স্ক মানুষ, আমাদের গ্রামে একজন করে ধর্মী বুড়ি বা দাইমা, ধাত্রী মা বলে একজন করে থাকতো। যখন মায়েরা গর্ভবতী হতো, সেই সন্তান পৃথিবীর আলো দেখতো তাদের হাত দিয়ে। আমরা যারা আছি এখানে ম্যাক্সিমাম আছি, তারা সিপিএম এর আমলে আমরা জন্মেছি, আমরা ডাক্তার বাবুদের হাতে নয়, সেই গ্রামের ধাত্রী মা ধন্যী বুড়ির হাতে আমরা পৃথিবীর আলো দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই বাংলায় বহু অপুষ্টিতে বাচ্চা মারা যায়, বাচ্চার মারা যায়, তাই ডাক্তার বাবুদের হাতে, নার্সের হাতে এই পৃথিবীর, এই বাংলার বাচ্চারা, সন্তানরা ভূমিষ্ঠ হবে। তাই তিনি প্রত্যেকটা হসপিটালে, নলমুড়ির মতন হসপিটাল, এগুলোকে সুসজ্জিত লেবার রুম করে দিলেন। সেখানে মায়েদের জন্য আলাদা ইউনিট, বাচ্চাদের জন্য আলাদা ইউনিট করে দিলেন, তাদের জন্য বাংলার বাচ্চারা যাতে সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়। এবং যেদিন আপনার সন্তান গর্ভে আসে, সেই দিন থেকে আইসিডিএস সেন্টারে বলে দেওয়া হয় তার জন্য আলাদা খাবার, পুষ্টিকর খাবার তার জন্য দেওয়া হবে। এবং প্রতি মাসে চেকআপ, এবং হেলথের কর্মীরা, আশা কর্মীরা আপনার বাড়িতে এসে চেকআপ করে যাবে, আপনার বাচ্চারা যাতে সুরক্ষিত থাকে তার মেডিসিনের ব্যবস্থাও করে। এবং যেদিন আপনার সন্তান হওয়ার তারিখ ডাক্তারবাবু বলে দেবেন, সেই দিন আপনার বাড়ির সামনে একটা 102 লেখা অ্যাম্বুলেন্স আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, সেই অ্যাম্বুলেন্স করে আপনাকে নিয়ে যাবে। সেই অ্যাম্বুলেন্সের ভাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয়, এবং সেই অ্যাম্বুলেন্স করে যখন আপনার হসপিটালে যাবেন, তারপরে সেখানকার দায়িত্বে আশা কর্মী থাকবে, ডাক্তারবাবু থাকবে, নার্স থাকবে, এবং আপনার সন্তান সুস্থভাবে হওয়ার পরে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে, তারপরে আরো 1,000 টাকা পঞ্চায়েত থেকে দেওয়া হবে, মোট 6,000 টাকা পাবে। একটা শিশু সাথী প্রকল্পের কাজও পাবে। এরকম ভাবে জন্মানোর পর থেকে প্রাইমারি স্কুলে আপনার বাচ্চারা যখন যায়, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমরা যখন স্কুলে গেছি, একটা কিশলয় বই, একটা গণিত বই, আর একটা সহজ পাঠ বই, এই 3টে বই স্কুল থেকে দিত, আর কিচ্ছু দিত না। এখন আপনার বাচ্চা ক্লাস 1 এর বাচ্চা স্কুলে যায়, সে পায় জামা 2 সেট, এবং পায় জুতো, ব্যাগ, বই, খাতা, এবং বছরে 1,000 টাকা করে স্টাইপেন্ডের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাচ্চাকে দেয়।
এবং বিনামূল্যে আপনাকে রেশনের ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাকে বলবো যে আপনার যখন কন্যা সন্তান হয় তখন আমরা সবাই চিন্তিত হই যে এই মেয়েটাকে বিয়ে দেবো কি করে গরিবের ঘরে। তখন সেই চিন্তা যেমন আমাদের হয়, সেই চিন্তা করলেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এই মেয়েটা যখন 18 বছর বয়স হবে, স্কুলে পড়বে, সে পাবে কন্যাশ্রী, প্রতি বছর টাকা পেতে থাকবে। ক্লাস 9-এ উঠলে সে একটা সবুজ সাথী সাইকেল পাবে, ক্লাস 8-এ উঠলে তার কন্যাশ্রী পোর্টালে তার নাম নথিভুক্ত হবে। 18 বছর বয়সে সে কন্যাশ্রীর টাকা পাবে 25,000, এবং 18 বছর পরে তাকে যদি বিয়ে দেওয়া হয় সেখানে আরো 25,000 টাকা রূপশ্রী প্রকল্পের মোট 50,000 টাকা পেয়ে যাবে। তাহলে আপনার সন্তানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে, আর আপনার সন্তানের জন্য বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চিন্তা করে। আর সমস্ত মিথ্যে কথা, ধাপ্পাবাজি কথা বলে আপনাদের সঙ্গে একটা কথা বলি, আমরা ভারতবর্ষে 13% মুসলমান বাস করি, আর বাংলায় বাস করি 27%। 100 জনের মধ্যে 27 জন মুসলমান বাস করে বাংলায়। আমাদের এখানে সব মনে হয় মুসলমান, অন্য জায়গায় গিয়ে দেখুন সব হিন্দু, সব হিন্দু, সব হিন্দু। কারণ 100 জনের মধ্যে 27 জন যদি মুসলমান হয়, 73 জন ওরা আছে, হিন্দুরা আছে। তাহলে সেক্ষেত্রে এই 27 জনকে যদি বলা যায় যে তোমরা এক হও, এক হও, এক হও, তাহলে 27 জন যেই একদিকে চলে আসবে, অন্যদিকে তো 73 জন হয়ে যাবে। তো আমরা যদি এখানে বলি যে ছেলেরা উঠে এইদিকে চলে আসে, তাহলে তো মেয়েরা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। তাই এরকম ভাবে মুসলিমদেরকে আলাদা করার একটা চক্রান্ত করছে কে? এটা নওশাদ সিদ্দিকী। তিনি যদি বলে যে মুসলিমরা এক হও, জীবনে এক হবে, হবে না। কেউ তাবলীগ জামাত করে, কেউ অন্যান্য সেই সুন্নতুল জামাত করে, আহলে হাদিস করে, অমুক তমুক বিভিন্ন জায়গায় আমাদের ফকিরি মত করে। বিভিন্ন মুসলমানদের মধ্যে গ্রুপের শেষ নেই, দলের শেষ নেই। এর এক কথা বলে তো আর এক কথা বলে। ফুরফুরা শরীফের মধ্যে হুজুরদের মধ্যেও ঠিক নেই, এ এক কথা বলে তো আর এক কথা বলে। এর কাছে গেলেও বলে ওর কাছে যাওয়া যাবে না, ওর কাছে ওর কাছে যাওয়া যাবে না। যেখানে এরকম, তাহলে মুসলমানরা যদি এক জীবনে হতে পারবে না, আর হলেও এই ভারতবর্ষে, এই পশ্চিম বাংলায় মুসলমানরা এক হয়েও কিছু করতে পারবে না। এই বিজেপি এই সুযোগে যদি ক্ষমতায় এসে যায়, আজকে আসামে এনআরসি করেছে, সেই এনআরসিতে কি হয়েছে, 6 লক্ষ মুসলমান যারা ডিটেনশন ক্যাম্পে ঢুকে গেছে, জেলের মধ্যে আছে। যারা নিয়ম হচ্ছে এই ভারতবর্ষের মাটিতে জন্মালে এখানকার জন্মাবে যে সেখানকার নাগরিক, কিন্তু বাবা মায়ের, যেমন আমার বাবা মা এখানে জন্মেছে কিনা তার কাগজ কিন্তু নাই। আপনারা বলুন, বয়স্ক মানুষ যারা বসে আছে, আপনাদের আমাদের তো জন্ম সার্টিফিকেট নাই। 1989 সালের পরে যারা জন্মেছে, ছোট ছোট বাচ্চাগুলো, এদের কিন্তু জন্ম সার্টিফিকেট আছে, এরা এখানকার নাগরিক। কিন্তু আপনি নাগরিক কিনা আপনাকে প্রমাণ দিতে গেলে দলিল বের করতে হবে। আপনার বাবা এখানে জন্মেছিল কিনা তার দলিল বের করতে হবে। আমাদের কজনের আছে? আমাদের তো সেটা নেই। আমাদের এনআরসি, সেই এনআরসির ফল ভোগ করতে ছোট বাচ্চাগুলো বাইরে আছে, কারণ ওরা নাগরিক। আর ওর বাপ মা যার কাগজ দেখাতে পারেনি বলে জেলে ঢুকে গেছে। আসামে বাংলার পাশে, সেখানেও মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 52 জেলার পীর, শুধু বাংলার পীর নয়, আসামেরও পীর। কারণ আসাম বাংলা মিলিয়ে হচ্ছে মোজাদ্দেদ জামান। বিহার এবং উড়িষ্যার কিছু অংশ, আমাদের এই পশ্চিমবঙ্গে এই 23টা 24টা জেলা ছিল, ভেঙে 28টা করা হয়েছে। কিন্তু একটা জিনিস আপনারা ভাবুন তো, যে 28টা জেলা, তাহলে 52 জেলা হলো কি করে? তাহলে আসামের জেলাগুলোকে ধরতে হবে, তারপরে 52 জেলার পীর দাদা হুজুর। তাহলে সেই আসামের মুসলমানরা যারা দাদা হুজুরের সিলসিলার মানুষ, 6 লক্ষ ওই ডিটেনশন ক্যাম্পে রাশিতে ভরে আছে। তাদের বাচ্চাগুলো বাইরে, আর ভিতরে তাদের মা বাবা অসহায় কাঁদছে, তাদের বাচ্চাগুলো কাঁদছে, তারা কাগজ দেখাতে পারছে না। কিন্তু ওখানে 12 লক্ষ হিন্দু ভিতরে ঢুকে গেছে, তারাও কাগজ দেখাতে পারেনি। কিন্তু এই সিএএ, এই যে ক্যাপ, এই আইনটা পাস করে দিয়েছে। এই আইনের বলে তারা আবেদন করবে আর বেরিয়ে আসবে, আবেদন করবে আর বেরিয়ে আসবে। কিন্তু কোন মুসলমান এই আবেদন করতে পারবে না।
কোন মুসলমান আবেদন করতে পারবে না। এনআরসি থেকে বাঁচার জন্য নাগরিকত্ব পাওয়ার আবেদন কোন মুসলমান করতে পারবে না। বৌদ্ধরা পারবে, খ্রিস্টানরা পারবে, হিন্দুরা পারবে।